আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি ভিডিওতে। আজকে ভিডিওতে থাকছে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বের প্রস্তুতি বা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে নিবন্ধনকারীদের কর্তব্য কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন। তো গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে নিবন্ধনকারীদের যে উদ্দেশ্য বা টার্গেট থাকে যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা, তো বিগত গণবিজ্ঞপ্তির মতো আগামীতে যে গণবিজ্ঞপ্তি আসবে সেখানেও আপনারা 40টা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বা চয়েস দিতে পারবেন, এমনটা জানানো হয়েছে। তো এই 40টা প্রতিষ্ঠান কোন কোন প্রতিষ্ঠান হবে সেগুলো আপনাদেরকে অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। এই সম্পর্কে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যদিও ওই ভিডিওটার শেষের দিকের অনেকটা অংশ দিয়ে কথা শোনা যায় নাই, তার জন্য ওই ভিডিওর মূল যে বিষয় সেগুলো আবারও বলছি আমি, তারপরে আরও কিছু বিষয়ের সাথে যোগ করব। তো পূর্বের ভিডিওতে আমি যেটা বলেছি সেটা আবারও একটু রিপিট করি, সেটা হচ্ছে যে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে আপনি 40টা প্রতিষ্ঠান যেহেতু আপনি চয়েস দিতে পারবেন, সেই 40টা প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি আবেদন করবেন, এর মধ্যে কোনটা ফার্স্ট চয়েসে রাখবেন, কোনটা সেকেন্ড, থার্ড, এরকম করে 40টা প্রতিষ্ঠান আপনি চয়েস করে রাখবেন। এক্ষেত্রে আপনি আগে থেকেও মানে শূন্যপদের তথ্য আপডেট করার আগেও আপনি চাইলে এই প্রতিষ্ঠানগুলো দেখতে পারেন। বর্তমানে যে শূন্যপদের তথ্যগুলো আছে এর মধ্যে অল্প কিছু জায়গায় অল্প কিছু প্রতিষ্ঠানে হচ্ছে শূন্যপদের তথ্যগুলো পাবেন না বা শূন্যপদ নাই, বাকি প্রতিষ্ঠানেই আছে। তো আপনি চাইলে এখান থেকে শূন্যপদগুলো নিয়ে বা প্রতিষ্ঠানের নামগুলো নিয়েও রাখতে পারেন। তাহলে দেখা যাবে আর যদি আপনি এখানে 50টা প্রতিষ্ঠান সিলেক্ট করে রাখেন, সেখান থেকে আপনার 30-35টা প্রতিষ্ঠান থাকবে, বাকি প্রতিষ্ঠানগুলোয় শূন্যপদ থাকবে না। এবার এখনও যদি আপনি চান এইভাবে করে শূন্যপদগুলো দেখতে পারেন কোথায় কোথায় আছে। আর যদি সেটা না করেন তাহলে অবশ্যই যখন শূন্যপদের তথ্যটা আপডেট করা হবে তখন আপনি আপনার চাহিদা মতো পছন্দ মতো অন্ততপক্ষে 40 থেকে 50টা, সর্বনিম্ন 40 এবং সর্বোচ্চ 50টা আপনি রাখবেন। সেখান থেকে যখন আবেদনটা করবেন তখন আরও কাটছাঁট করে বা পরবর্তীতে যাচাই বাছাই করে আপনি সেখান থেকে আরও 10টা প্রতিষ্ঠান বাদ দিয়ে 40টা প্রতিষ্ঠান রাখবেন এবং যখন আপনি আবেদন করবেন তখন এই প্রতিষ্ঠানগুলোয় আপনি আবেদন করবেন। আর এই প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে প্রথমেই আপনি আপনার এলাকার প্রতিষ্ঠানগুলো রাখবেন, আপনার উপজেলা, জেলা, এরকম যে এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার সাবজেক্টে যে সকল প্রতিষ্ঠানগুলো থাকবে সেই প্রতিষ্ঠানগুলো প্রথম চয়েসে রাখবেন। তারপরে হচ্ছে আপনার জেলার বাইরের যে প্রতিষ্ঠানগুলো থাকবে সেখানে ওই প্রতিষ্ঠানগুলো চয়েসে রাখবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন যে আপনার মেরিট পজিশন অনুযায়ী, আপনার মেধা অনুযায়ী আপনি আবেদনগুলো করবেন। আপনি যদি আপনার চেয়ে মেধায় অনেক এগিয়ে তার সাথে টক্কর দিতে গেলে বা তার সাথে যদি আপনি প্রতিযোগিতা করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। তো যাদের একটু মেধার দিক থেকে একটু পিছিয়ে আছেন তারা অবশ্যই প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রেও একটু দেখবেন যে আপনি অনেক ভালো প্রতিষ্ঠানে আবেদন না করে একটা মিডিয়াম বা তার চেয়ে একটু নিচের একটা প্রতিষ্ঠানে আবেদন করবেন। মানে গ্রাম অঞ্চলে একটা প্রতিষ্ঠানে যদি আবেদন করেন তাহলে দেখা যায় সেখানে ভালো মেরিটে যারা থাকবে সেখানে একটু আবেদন তারা কম করবেন। যাদের মেরিট ভালো তারা অবশ্যই চাইবেন ভালো একটা প্রতিষ্ঠান মানে শহরে ভালো কোনো প্রতিষ্ঠানে আবেদন করবেন, সেখানে চাকরি হোক। কিন্তু যাদের মেরিট একটু খারাপ তারা একটু গ্রামের দিকে করবেন আবেদনগুলো বা গ্রামের প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন, তাহলে আপনার চাকরি পাওয়াটা সহজ হবে। অবশ্যই মনে রাখবেন চাকরি শুধু আপনি যদি গণবিজ্ঞপ্তি আসলো আর আবেদন করে ফেললেন, আপনার পূর্বের কোনো প্রস্তুতি নেই, প্রতিষ্ঠান চয়েস নেই, আপনার যখন আবেদন করলেন তখন প্রতিষ্ঠান চয়েস করে আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা একদম কম থাকবে। এই বিষয়গুলো আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম। তো আজকে আরও কিছু বিষয় আপনাদের এর সাথে যোগ করি, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, যে আপনি এই যে 40টা বা 50টা প্রতিষ্ঠান যখন আপনি চয়েস করে রাখবেন বা যখন আবেদন করতে যাবেন তখন আরও কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, যে সেগুলো হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠানে। তো আপনি যে এই 40 বা 50টা প্রতিষ্ঠান প্রথমে চয়েস করবেন, 50টা আপনি যখন চয়েস করে রাখবেন সেখান থেকে কাটছাঁট করবেন। তো কাটছাঁট করার আগে আপনাকে যখন কাটছাঁট করবেন আর কি, তখন আরও কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেমন ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কীরকম আছে, ওই প্রতিষ্ঠানে পরবর্তীতে কোনো মানে এমপিও ধরে রাখতে পারবে কিনা ওই প্রতিষ্ঠানগুলো। যদি এমন হয় যে আপনি ওই যে কথাগুলো বললাম যে যাদের মেরিট একটু কম তারা একটু গ্রামের যদি প্রতিষ্ঠানগুলো আবেদন করেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো গ্রামের অনেক প্রতিষ্ঠান আপনি পাবেন বা এরকম প্রতিষ্ঠান আছে যেখানে স্টুডেন্ট খুব কম থাকে, যেটা এমপিও নীতিমালার মধ্যে পড়ে না, এরকম এমপিওর যে শর্ত ওই শর্তের
মধ্যে নাই, এরকম প্রতিষ্ঠান আছে। তাহলে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে যদি এমপিও শর্ত পূরণ করতে না পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের কিন্তু এমপিও কিছুদিনের পরে বা 2-1 বছরের মধ্যে এমপিওভুক্ত থাকবে না, তারা এমপিও হারিয়ে ফেলবে। তো আপনি কষ্ট করে একটা প্রতিষ্ঠানে আবেদন করলেন, আবেদন করার পরে আপনার চাকরিও হলো, 1 বছর 2 বছর পরে আপনার ওই প্রতিষ্ঠানের এমপিও চলে গেল, তাহলে আপনার দেখা যাবে সব কিছুই শেষ, আপনার বয়সও শেষ হয়ে যাবে, চাকরিতেও আর এমপিভুক্ত আপনি থাকলেন না। এর জন্য আপনি অবশ্যই যেখানে আবেদন করবেন সেখানে ছাত্রছাত্রী কীরকম আছে, যাদের পূর্বের যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট কীরকম হয়েছে, সব কিছু আপনি দেখবেন। যদি এই তথ্যগুলো আপনি নিতে পারেন যে আপনার ওই প্রতিষ্ঠানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত বা এরপরের যে ক্লাসগুলো আছে সেখানে স্টুডেন্ট কেমন আছে, আরও 10 বছরে কীরকম স্টুডেন্ট থাকবে, আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে 6 থেকে দশম পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আগামী 10 বছরে এমপিও থাকবে কি থাকবে না। তো এই তথ্যগুলো আপনাকে অবশ্যই নিতে হবে, যদি না নিয়ে থাকেন তাহলে হয়তো অনেকে এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন। তো এই যে কোন স্কুলের এমপিও থাকবে কিনা বা কোন স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, কোন স্কুলের কতজন টিচার আছে, এগুলো কীভাবে দেখবেন সেটা এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট, আপনাদেরকে দেখাই। এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, ছাত্রছাত্রীদের তথ্য দেখতে পারবেন। banbeis.gov.bd banbeis.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অথবা শিক্ষাবৃত্তি। এখানে আপনি ইনস্টিটিউট সার্চ অপশনে যদি যান, এখানে গেলে আপনি এখান থেকে আপনার ডিভিশন দিবেন, আপনি যে ডিভিশন খোঁজ করতে চান সেটা দিবেন, তারপর ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে আপনি এখান থেকে থানা দিবেন, ইনস্টিটিউট দিবেন, তারপরে ম্যানেজমেন্ট টাইপ দিবেন, ফাইল নাম্বার, ইআইএন নাম্বার দিবেন। এগুলো দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে আর কি। আপনি যদি ইআইএন নাম্বার নাও দেন, আপনি উপরেগুলো যদি দেন ইনস্টিটিউট টাইপ, এখান থেকে আমি যদি স্কুল দিয়ে দেই, স্কুল, তারপরে ম্যানেজমেন্ট টাইপ নন গভর্নমেন্ট আমরা দিয়ে দিলে পরে আপনার এখানে যতগুলো স্কুল আছে, এই বরিশালের আমি যে থানা তো দেইনি, থানা যদি আমি দেই, দিলাম একটা বরগুনা জেলার যে বামনা থানা, এখানকার যে ইয়েগুলো আছে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে সমস্ত তথ্যগুলো আপনি পাবেন, এখান থেকে শুরু করে স্কুলের নাম সহ, স্কুল হোক মাদ্রাসা হোক, আপনি যেটা খুঁজছেন এখানে দেখেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের স্তর আছে, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, গ্রুপ মাধ্যমিক, দাখিল, এই যে তথ্যগুলো আছে সবগুলো আপনি এখান থেকে দেখবেন এক এক করে। আরো যদি নিচের দিকে যান, যে স্বীকৃতি সংক্রান্ত তথ্য এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের এমপিভুক্ত হলে সেটা কয় তারিখে এমপিভুক্ত হয়েছে সেটা এখানে আছে। দেখেন যে প্রতিষ্ঠান এমপিভুক্ত হলে স্তর ও তারিখ, আপনি এখান থেকে কয় তারিখে কোন এমপিভুক্ত হয়েছে সেটা দেখতে পারবেন। এরপরে এখানে আছে শিক্ষার্থীর তথ্য, 3 বছরের তথ্য আর কি, বিগত 3 বছরের তথ্য আপনি এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে 2023, 22 এবং 21 3 বছর তথ্য এখানে পাবেন। 24 সালেরটা এখন পর্যন্ত আসে নাই। তো এরপরে যেটা আছে কর্মকর্তা কর্মচারী কতজন আছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী সেটা আছে, মোট শিক্ষক, নারী শিক্ষক, মানে যা যা আছে সবই এখানে আপনারা পাবেন। প্রতিষ্ঠানের অনুমোদিত পদ সংখ্যা কতটি সেটাও এখানে আছে। তারপর কমিটি সংক্রান্ত তথ্য আছে, কমিটির সদস্য, মোটামুটি আপনার যত তথ্য লাগে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলো আপনি এখানে পাবেন। তো ব্যানবাইজে গিয়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত কিনা, এখানে কতজন শিক্ষক আছে, সব তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো আপনি emis.gov.bd এই ওয়েবসাইটে আসার পরে এই যে উপরে দেখেন 3 ডট আছে ডান পাশে কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পোর্টাল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন করুন, এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান দিবেন। তারপরে এখানে শিক্ষা অঞ্চল নির্বাচন করাতে, মানে জেলা উপজেলা এখানে সবকিছুই নির্বাচন করতে হবে। তারপরে আমি মানে একটা দিয়ে দিলাম যে কোনো একটা স্কুল, তারপরে ব্যবস্থাপনার বিষয় এখানে আপনি বেসরকারি,
তারপর প্রতিষ্ঠান, আপনি এখানে যেকোনো একটা প্রতিষ্ঠান দিবেন। আপনার প্রতিষ্ঠান, যে আপনি যে প্রতিষ্ঠানের তথ্য জানতে চান, এটা হচ্ছে আমি যেটা দিছি সেটার তথ্য। এখানে দেখেন সমস্ত তথ্য এখানে আছে। এখানে মোটামুটি 14 জনের তথ্য আছে। তো আপনি এখানে শিক্ষক যারা আছেন তাদের নাম, তারপরে তাদের মোবাইল নাম্বার সহ তাদের ইয়ে পদবি, কোন বিষয়ে শিক্ষক তারা, সবকিছু এখানে দেয়া আছে। তো আপনি চাইলে হচ্ছে ইন্ডেক্স নাম্বার সহ এখানে দেয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে একটা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য নিতে পারেন, শিক্ষকদের সমস্ত তথ্য। কোন পদটা এমপিভুক্ত, কোনটা এমপিভুক্ত না, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তো এই যে ২ টা পদ্ধতি আপনাদের দেখালাম, এই ২ টা পদ্ধতি যদি আপনি সম্পূর্ণভাবে ফলো করেন এবং এভাবে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলা, তাহলে আপনি পরবর্তীতে যখন আবেদন করবেন বা আবেদন করার পরে আপনার যখন চাকরি হবে, তখন ওই প্রতিষ্ঠানে আপনার গিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না, বা পরবর্তীতে দেখা যায় যে আপনার ওই প্রতিষ্ঠানের এমপিও চলে যাবে, এমন কোনো সম্ভাবনার মধ্যে আপনার থাকতে হবে না। এমন কোনো সন্দেহের মধ্যে আপনাকে থাকতে হবে না। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে আপনার যে যাবতীয় প্রস্তুতিগুলা, সেগুলো এভাবে সেরে নিতে পারেন। যদি সেটা না করেন, আপনি তাড়াহুড়ো করে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আবেদন করেন, তাহলে দেখা যাবে যে আপনার যে কাঙ্ক্ষিত চাকরি সেটা আপনি নাও পেতে পারেন। তো যাই হোক, সম্মানিত নিবন্ধনধারী ভাই বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।